ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের জৈব রসায়ন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি ইথেন, ইথিলিন ও অ্যাসিটিলিন অণুর গঠন সংকেতগুলো এঁকে তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিও। দেখো, আমি তোমাদের যে অণুর গঠনগুলো দেখিয়েছি সেইখান থেকে কিন্তু আমরা অনেকগুলো সংজ্ঞা পেতে পারি। তার মধ্যে প্রথম সংজ্ঞাটা কি না, প্রথম সংজ্ঞাটা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ। তাহলে এর সংজ্ঞাটা কি আমরা জেনে নিই। সম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে? যে সমস্ত জৈব যৌগে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা আবদ্ধ থাকে তাদের সম্পৃক্ত জৈব যৌগ বলে। তাহলে কি বললাম না, যে সমস্ত জৈব যৌগে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে, সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় সম্পৃক্ত জৈব যৌগ। দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে, যুক্ত থাকে, দেখো তাকেই কিন্তু সম্পৃক্ত জৈব যৌগ বলা হয়। যেমন উদাহরণটা কি না, যেমন হচ্ছে মিথেন, ইথেন, এইগুলো কিন্তু সম্পৃক্ত জৈব যৌগের মধ্যে পড়ছে। কি বললাম না, মিথেন, ইথেন, প্রোপেন, এইগুলো কিন্তু সবই, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি ইত্যাদি। এবার দেখো এর গঠনগুলো এঁকে তোমাদের আমি একটু দেখাচ্ছি। দেখো সম্পৃক্ত জৈব যৌগের সংখ্যাটাতে মেন জিনিসটা কি না, মেন জিনিসটা হচ্ছে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ কার্বন বন্ডটা কি হয় না, এক বন্ধন হয়, ঠিক আছে। যেমন ধরো মিথেনের আমি গঠনটা তোমাদের দেখাচ্ছি, সেটা কি না, মিথেন অণুর গঠনটা তোমরা জানো যে সংকেতটা হচ্ছে CH4, আর এর গঠনটা কি, এখানে দেখো কার্বনের সঙ্গে কিন্তু 4টে হাত আছে, কারণ আমরা জানি যে কার্বনের 4 যোজ্যতা, সেখানে 4টে হাত আমি এঁকে দিলাম। এখানে কটা হাইড্রোজেন আছে, দেখো 4টে হাইড্রোজেন আছে, আমি কিন্তু প্রত্যেকটা হাতে আমি হাইড্রোজেনগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে মিথেন অণুর গঠন সংকেত। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা জানবো ইথেনটা। ইথেনে দেখো ইথ কথাটা যুক্ত আছে। আমি তোমাদের কি বলেছিলাম না, যে জৈব যৌগে ইথ কথাটা যুক্ত থাকে সেখানে কার্বনের সংখ্যা কত হয়, 2টো। তার মানে এখানে দেখো 2টো কার্বন থাকবে, তাহলে আমি কিন্তু 2টো কার্বন এঁকে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো এখানে সম্পৃক্ত জৈব যৌগের সংখ্যাটাতে কি বলা আছে না, কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, সেই কারণে আমি কিন্তু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড করে দিলাম বা এক বন্ধন করে দিলাম। এবার দেখো এই কার্বনটার সঙ্গে আমার কটা হাত থাকবে, 4টে হাত থাকবে। অলরেডি একটা হাত আছে, আমাকে আর 3টে হাত করতে হবে, আমি করে দিলাম। প্রত্যেকটা হাতে কি থাকবে না, প্রত্যেকটা হাতে কিন্তু হাইড্রোজেন থাকবে। একইভাবে এই কার্বনটার ক্ষেত্রে দেখো একটা বন্ড অলরেডি আছে বা বন্ধন অলরেডি আছে, আমাকে 3টে হাত করতে হবে, তাহলে 3টে হাত আমি বের করে দিলাম। প্রথম হাতে হাইড্রোজেন, দ্বিতীয় হাতে হাইড্রোজেন, তৃতীয় হাতে হাইড্রোজেন। তার মানে ইথেনের আমি সংকেতটা কি পেলাম, এখানে দেখো 2টো কার্বন, সেই কারণে C2 করে দিলাম। কটা হাইড্রোজেন আছে দেখো, এই কার্বনটার সঙ্গে 1টা 2টো 3টে, আর এই কার্বনটার সঙ্গে 1টা 2টো 3টে, তার মানে মোট হচ্ছে 6টা, সেই কারণে হচ্ছে C2H6 কিন্তু ইথেনের গঠন সংকেত হয়ে যাবে। এটা হচ্ছে গঠন সংকেত আর এটা হচ্ছে সংকেত। আশা করি বুঝতে পেরেছো, পাশে লিখে দিচ্ছি আমি তোমাদের বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে ইথেন আর এটা হচ্ছে মিথেন। একইভাবে আমি যদি প্রোপেনেরটা খেয়াল করি, দেখো প্রোপেনের ক্ষেত্রে কি হয় না, প্রোপেন আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো প্রোপেন, এখানে যে জৈব যৌগে দেখবে প্রোপ কথাটা থাকবে, ঠিক আছে, সেখানে কার্বন সংখ্যা কত থাকবে না, কার্বন সংখ্যা কিন্তু 3 হয়ে যাবে। তাহলে একইভাবে দেখো প্রোপেন, ঠিক আছে, এটা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ, তাহলে কার্বন কার্বন এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে। তাহলে আমি লিখে দিচ্ছি, দেখো এখানে 3টে কার্বন আছে, মানে প্রত্যেকটা কার্বন কিন্তু এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে। এই কার্বনটার ক্ষেত্রে দেখো অলরেডি একটা হাত আছে, আমাকে 3টে হাত করতে হবে 4টের জন্য, তাহলে এই প্রত্যেকটা হাতে কিন্তু একটা করে হাইড্রোজেন থাকবে। এই কার্বনটা দেখো, এই কার্বনটা অলরেডি একটা হাত আছে, তার মানে আর 3টে দরকার, প্রত্যেকটা হাতে কি থাকবে না, একটা করে কিন্তু হাইড্রোজেন থাকবে। দেখো এই কার্বনটার ক্ষেত্রে দেখো অলরেডি 2টো হাত আছে, আমাকে আর 2টো করতে হবে হাত, তার মানে প্রত্যেকটা হাতে কিন্তু হাইড্রোজেন থাকবে। এবার প্রোপেনের আমি সংকেত রাখবে, এখানে কটা কার্বন, দেখো 3টে কার্বন, তাহলে C3 আমি করে দিলাম। এই কার্বনটার ক্ষেত্রে দেখো কটা হাইড্রোজেন, 3টে। এই কার্বনটার ক্ষেত্রে দেখো কটা হাইড্রোজেন, 3টে, তাহলে 3টে 3টে 6টা হয়ে গেল। এই কার্বনটার ক্ষেত্রে কটা, দেখো 2টো, তাহলে 6 7 8,
তাহলে আমার C3H8 কিন্তু আমার হয়ে যাবে। এর নামটা কি? এর নামটা কিন্তু আমি প্রোপেন বলে দিলাম। ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা যে গঠন সংকেত আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে বুঝবে, কারণ এই বেসিক জিনিসগুলো যদি তোমরা না জানো পরবর্তীকালে কিন্তু তোমাদের জৈব যৌগটা পড়তেই অসুবিধা হবে। আশা করি বুঝতে পেরেছো আমার কথাগুলো। এবার দেখো, সম্পৃক্ত জৈব যৌগের সংজ্ঞাগুলো আমি জেনে নিলাম, তার সঙ্গে উদাহরণগুলো কিন্তু আমি জেনে নিলাম। এবার আমরা জানবো অসম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে। অসম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে না, শুধুমাত্র দেখো এখানে কার্বন পরমাণুগুলির মধ্যে পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন থাকে। আর অসম্পৃক্ত জৈব যৌগ হলে কি হবে না, সমযোজী দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা কিন্তু কার্বন পরমাণুগুলি যুক্ত থাকবে। তার মানে সংজ্ঞাটা কি হয়ে যাচ্ছে না, যে সমস্ত জৈব যৌগে অন্তত দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে বলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার আসছি দেখো উদাহরণটাতে। অসম্পৃক্ত জৈব যৌগের সংজ্ঞাটাতে কি বললাম না, কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে। সেটা কি না, অন্তত কিন্তু দুটি কার্বন পরমাণুর ক্ষেত্রে আমরা সেটা দেখব। ঠিক আছে, যেমন উদাহরণগুলো আমি একটু দিচ্ছি। সেটা কি না, একটা হচ্ছে অ্যাসিটিলিন। তোমাদের এর গঠন সংকেতটা আমি আগের দিনে দেখিয়ে দিয়েছিলাম, তবু আমি এই ভিডিওতে আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো অ্যাসিটিলিন, আর কি হবে না ইথিলিন হবে। ঠিক আছে, আর কি হবে না, আর হবে কিন্তু প্রোপিলিন। এছাড়া আরও অনেক আছে, আমি কিন্তু এই তিনটেই তোমাদের দেখাবো। ঠিক আছে, প্রোপিলিন। এবার দেখো অ্যাসিটিলিন, প্রথমটা আমি আঁকছি। দেখো অ্যাসিটিলিনে কটা কার্বন পরমাণু থাকে না, দুটো কার্বন পরমাণু থাকে, আমি এঁকে দিলাম। অ্যাসিটিলিনে তোমরা দেখেছো যে কার্বন কার্বনের মধ্যে কটা বন্ধন থাকে না, তিনটে বন্ধন কিন্তু থাকে। প্রথমে আমি একটা এঁকে তোমাদের দেখিয়েছিলাম, তারপরে কিন্তু দুটো আমি এঁকে দিলাম। তাহলে কার্বন কার্বন তিনটে বন্ধ হয়ে গেল। এই কার্বনটার সঙ্গে দেখো আমার চারটে হাত দরকার, অলরেডি তিনটে হাত আছে, তার মানে একটা হাতে কিন্তু আমার হাইড্রোজেন রয়ে যাবে। একইভাবে যদি আমি এই কার্বনটার ক্ষেত্রে দেখি, এখানে দেখো তিনটে হাত অলরেডি আছে, আর এই যে একটা হাত আমি এঁকে দিলাম, এই একটা হাতে কে থাকবে না, হাইড্রোজেন থেকে যাবে। এইটা হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে, আর এর সংকেতটা কি না, সংকেতটা হচ্ছে C2H2। কারণ দেখো এখানে দুটো হাইড্রোজেন আছে, দুটো কার্বন আছে, আর কটা হাইড্রোজেন আছে দেখো, দুটো হাইড্রোজেন আছে, সেই কারণে কিন্তু এইটা হয়ে যাবে তার সংকেত। এবার আসছি ইথিলিনটা। দেখো ইথিলিনে কি হয় না, যেহেতু ইথ কথাটা আছে সেই কারণে আমার দুটো কার্বন থাকে, তাহলে কার্বন আমি কার্বন করে দিলাম। তোমরা জানো যে ইথিলিনের মধ্যে কার্বন আর কার্বনের মধ্যে কিন্তু ডবল বন্ড থাকে, অর্থাৎ দ্বিবন্ধন থাকে, সেই কারণে কিন্তু আমি দুটো বন্ড করে দিলাম। এবার এই কার্বনটার ক্ষেত্রে দেখি, এখানে দেখো দুটো হাত অলরেডি আছে, তার মানে আর দুটো আমাকে আঁকতে হবে চারটে করার জন্য। প্রত্যেকটা হাতে কি থাকে না, হাইড্রোজেন থাকে। এবার আমি এই কার্বনটার ক্ষেত্রে করছি, দেখো না এইখানে দুটো হাত অলরেডি আছে, তার মানে দুটো হাত আর করতে হবে চারটে হওয়ার জন্য। এই দুটো হাতে কি থাকে না, হাইড্রোজেন থাকে। এবার আমি এর সংকেতটা আঁকবো, এটা আমি গঠন সংকেত করে দিলাম, আমি সংকেতটা লিখবো। এখানে দেখো কটা কার্বন আছে, দুটো কার্বন, তাহলে C2 করে দিলাম। কটা হাইড্রোজেন আছে, একটা দুটো তিনটে চারটে, তাহলে C2H4 হচ্ছে ইথিলিনের গঠনটা, মানে এটা হচ্ছে গঠন সংকেত আর এটা হচ্ছে সংকেতটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইথিলিন নামটা। এবার আসছে দেখো প্রোপিলিন। প্রোপিলিনের ছবিটা আমি কিন্তু পরের পাতায় করাচ্ছি। দেখো প্রোপ কথাটা মানে কি বললাম না, প্রোপ কথাটা মানে হচ্ছে তিনটে কিন্তু কার্বন আমার থাকবে, আমি লিখে দিচ্ছি পাশে তিনটে কিন্তু কার্বন। এবার দেখো আমি কি বললাম না, অসম্পৃক্ত জৈব যৌগের সংজ্ঞাটাতে আমি বলে দিয়েছিলাম অন্তত দুটি কার্বন পরমাণুর মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। এখানে কটা কার্বন বললাম না, তিনটে কার্বন, তাহলে তিনটে কার্বন আমি কিন্তু পরপর এঁকে দিলাম। ঠিক আছে, এবার দেখো যে কোনো দুটো কার্বনের মধ্যে প্রোপিলিনে কিন্তু একটা ডবল বন্ড বা দ্বিবন্ধন থাকে। তাহলে আমি এই কার্বনটার মানে এই দুটো কার্বনের ক্ষেত্রে আঁকছি, তোমরা কিন্তু এই দুটো কার্বনের ক্ষেত্রেও আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো এই কার্বনটার ক্ষেত্রে কটা হাত আছে, একটা, তার মানে আমার চারটে করার জন্য আরও তিনটে দরকার। এই প্রত্যেকটা হাতে কে থাকে না, প্রত্যেকটা হাতে কিন্তু হাইড্রোজেন থাকে। এবার আসি এই কার্বনটার ক্ষেত্রে, দেখো আমার চারটে হাত থাকা দরকার, কিন্তু আমার আছে কটা দেখো, একটা দুটো তিনটে, তার মানে আর একটা হাত দরকার, আমি করে দিলাম।
এই কার্বনটার ক্ষেত্রে দেখো দুটো হাত অলরেডি আছে, তার মানে আর দুটো দরকার। এই দুটো হাতে কে থাকে না হাইড্রোজেন থাকে। তাহলে এটা হচ্ছে প্রোপিলিনের গঠন সংকেত। এখানে দেখো কটা কার্বন আছে, 3টে কার্বন, তাহলে C3 করে দিলাম। কটা হাইড্রোজেন আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তার মানে কিন্তু H6 হয়ে যাচ্ছে। আর এর নামটা হচ্ছে প্রোপিলিন। ঠিক আছে, পয় রফলা ওকা, পয় হর্ষই লয় হর্ষই দন্তন্য। আশা করি বুঝতে পেরেছ। এবার আসি পরের সংজ্ঞাটা, সেটা হচ্ছে কি না হাইড্রোকার্বন। দেখো এই নামটা থেকেই তোমরা বুঝতে পারছো যে এখানে হাইড্রোকার্বন জাতীয় জৈব যৌগগুলোতে শুধুমাত্র কি থাকে, হাইড্রোজেন থাকে আর কার্বন থাকে। তার মানে সংজ্ঞা হিসেবে আমি কি লিখতে পারি না, যেসব জৈব যৌগে শুধুমাত্র, এখানে জৈব যৌগ কথাটা লিখবে, ঠিক আছে, জৈব যৌগে শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন থাকে। কার্বন ও হাইড্রোজেন, এখানটা তোমরা কিন্তু হাইড্রোজেন লিখবে, আমি সংকেতটা লিখে দিলাম। কার্বন ও হাইড্রোজেন থাকে, তাদের হাইড্রোকার্বন বলে। আশা করি বুঝতে পেরেছ সংজ্ঞাটা, ভীষণ ইজি। এবার আসি, দেখো হাইড্রোকার্বনের ভাগগুলো কি বললাম না, হাইড্রোকার্বনের ভাগগুলো। তার আগে আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দিই হাইড্রোকার্বনের। যেমন এর আগে যেগুলো পড়লাম সেটা কি পড়লাম, মিথেন পড়লাম, ইথেন পড়লাম। মিথেনের সংকেতটা কি না, মিথেনের সংকেত হচ্ছে CH4। ইথেন পড়লাম, ইথেনের সংকেতটা কি না C2H6, এটা আমরা পড়লাম। এছাড়া আর কি আছে, প্রোপেন আছে, প্রোপেনের সংকেতটা কি না C3H8। এছাড়া আর কি আছে, অ্যাসিটিলিন আছে, ইথিলিন আছে, আমি নামগুলো লিখে দিচ্ছি। অ্যাসিটিলিনের সংকেত কি না C2H2, ঠিক আছে। এছাড়া ইথিলিন আছে, ইথিলিনের সংকেত কি না ইথিলিন, যার সংকেতটা কি না C2H4, ঠিক আছে। এছাড়া আরও অনেক আছে, আমি উদাহরণগুলো লিখলাম না, তোমরা কিন্তু ভালো করে বুঝে আরও অনেক উদাহরণ কিন্তু লিখে নেবে। এবার আসছি, দেখো হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ কি বললাম না, হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ, ঠিক আছে। দেখো হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ, দেখো হাইড্রোকার্বনকে কিন্তু আমরা জেনারেলি দুই ভাগে ভাগ করি। কি বললাম, হাইড্রোকার্বনকে আমরা কিন্তু জেনারেলি দুই ভাগে ভাগ করি। একটা কি না সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেরকম আমরা সম্পৃক্ত জৈব যৌগ বললাম সেরকম কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর একটা কি না, আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেরকম আমরা অসম্পৃক্ত জৈব যৌগ পড়লাম। ঠিক সংজ্ঞাটা কিন্তু এদের একই রকমের হয়। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞাটা প্রথম আমরা জেনে নিই, তারপরে কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞাটা আমরা জানব। সম্পৃক্ত জৈব যৌগের মতো সম্পৃক্ত হাইড্রোকার্বনের সংখ্যাটা কিন্তু সেম হবে, শুধুমাত্র এখানে দেখো আমি জৈব যৌগের বদলে কিন্তু হাইড্রোকার্বনটা লিখে দেবো, তাহলে কিন্তু আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বনের সংখ্যা পেয়ে যাব। তাহলে সংখ্যাটা আমরা কিভাবে লিখবো আবার দেখে নিই। দেখো কি লিখবো না, যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা আবদ্ধ থাকে তাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। কি বললাম আর একবার বলছি, যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা আবদ্ধ থাকে তাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। যেমন উদাহরণ হিসেবে কি মিথেন, ইথেন, এইগুলো কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পড়ছে, ঠিক আছে। আমি পরের পাতা কিন্তু সংজ্ঞাটা লিখছি। এর আগে সম্পৃক্ত জৈব যৌগতে যে মিথেনের আর ইথেনের আমি গঠন সংকেতগুলো এঁকে দিয়েছি, তোমরা কিন্তু নিচে গঠন সংকেতগুলো একটু এঁকে দিও। আশা করি বুঝতে পেরেছ। এবার আসছি আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞা। দেখো অসম্পৃক্ত জৈব যৌগের যে সংজ্ঞাটা আমরা পড়েছিলাম সেখানে শুধুমাত্র আমরা জৈব যৌগের জায়গাটা হাইড্রোকার্বন লিখে দেবো। আশা করি বুঝতে পেরেছ। তাহলে সংজ্ঞাটা একবার আমি বলে দিচ্ছি কি হবে, সেটা কি হবে না, যে সমস্ত হাইড্রোকার্বনে অন্তত দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। যেমন উদাহরণ হিসাবে কি না অ্যাসিটিলিন, ইথিলিন, প্রোপিলিন, এইগুলো কিন্তু হয়ে যাবে। তাহলে একইভাবে আমি তোমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞাটাও কিন্তু লিখিয়ে দিই। তাহলে দেখো এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞা এবং উদাহরণগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম। আর এর নিচে কিন্তু অ্যাসিটিলিন, ইথিলিন ও প্রোপিলিনের গঠন সংকেতগুলো তোমরা কিন্তু এঁকে নেবে, কারণ আমি এর আগের পাতাতেই কিন্তু বলে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে অ্যাসিটিলিন আর ইথিলিন, আর এই পাতায় করিয়েছি দেখো প্রোপিলিনের গঠন সংকেতটা, ঠিক
ঠিক আছে, এবার আসছি দেখো হাইড্রোকার্বনে আমি দুটো শ্রেণীবিভাগ কিন্তু বলেছি, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। এই সম্পৃক্ত হাইড্রোকার্বনের কিন্তু একটা অপর নাম আছে, যার নামটা কি, সেটা হচ্ছে অ্যালকেন। ঠিক আছে, তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনের অপর নাম কি, অ্যালকেন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়। একটা কি না, একটা হচ্ছে অ্যালকিন, একটা কি বললাম না, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। ঠিক আছে, একটা হচ্ছে অ্যালকাইন আর একটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন কোনগুলো না, অ্যালকিন হচ্ছে যে কার্বন কার্বন কিন্তু ডবল বন্ড থাকবে। কি বললাম না, অ্যালকিন কোনগুলো না, কার্বন কার্বন যখন যে জৈব যৌগের ডবল বন্ড থাকবে সেগুলো হচ্ছে অ্যালকিন জাতীয় জৈব যৌগ। আর অ্যালকাইন জাতীয় জৈব যৌগ কোনগুলো, যে জৈব যৌগে কার্বন 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 ট্রিপল বন্ড থাকবে, অর্থাৎ ত্রিবন্ধন থাকবে, সেগুলো হচ্ছে অ্যালকাইন জাতীয় জৈব যৌগের মধ্যে পড়ছে। এরপর বলে দিই না, সম্পৃক্ত হাইড্রোকার্বনের অপর নাম হচ্ছে অ্যালকেন। কেন অ্যালকেন বলা হচ্ছে, কারণ সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন এক বন্ধন আছে, সেগুলো হচ্ছে অ্যালকেনের মধ্যে পড়ছে। আর অ্যালকিন কোনগুলো না, অ্যালকিন হচ্ছে যে জৈব যৌগে দুটি কার্বন পরমাণুর মধ্যে ডবল বন্ড বা দ্বিবন্ধন থাকবে, সেগুলো হচ্ছে অ্যালকিন জাতীয় জৈব যৌগের মধ্যে পড়ছে। যেমন উদাহরণটা কি না, উদাহরণটা হচ্ছে ইথিলিন। ঠিক আছে, ইথিলিন তোমরা দেখতে পেয়েছো যে এখানে দেখো ইথিলিনের গঠন সংকেতের মধ্যে দেখো এখানে কার্বন কার্বন কিন্তু ডবল বন্ড বা দ্বিবন্ধন আছে, সেই কারণে ইথিলিনটা কিন্তু একটা অ্যালকিনের মধ্যে পড়ছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসছে দেখো অ্যালকাইন। অ্যালকাইনের সংজ্ঞাটা কি বললাম না, যে জৈব যৌগে দুটি কার্বন পরমাণুর মধ্যে ত্রিবন্ধন থাকবে সেইগুলো হচ্ছে অ্যালকাইনের মধ্যে পড়বে। উদাহরণ হিসাবে কি না, উদাহরণ হিসাবে কিন্তু আমরা অ্যাসিটিলিন লিখে দিতে পারি। ঠিক আছে, অ্যাসিটিলিন। এবার দেখো অ্যাসিটিলিনের আমি গঠন সংকেতটা তোমাদের আমি একটু দেখাচ্ছি। এখানে দেখো কার্বন কার্বন কিন্তু তিনটে বন্ড আছে, সেই কারণে অ্যাসিটিলিনটা কি না, অ্যালকাইন জাতীয় জৈব যৌগের মধ্যে কিন্তু পড়ছে। আশা করি বুঝতে পেরেছো। ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের যেগুলো পড়ালাম, এইগুলো হচ্ছে বেসিক জিনিস। বারবার বলছি, এই বেসিক জিনিসগুলো তোমরা যদি ভালো করে না বোঝো, জৈব যৌগ কিন্তু বুঝতে অনেক অসুবিধা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথাগুলো। আজকের ভিডিওতে আমি যেটুকু পড়ালাম, যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো।